শুরু করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মরিয়াম আক্তার জুথি। পর্ব সংখ্যা 12। রাফিদ, আব্বু, তোমার সাথে আমার কথা আছে, খাবার শেষে আমার রুমে এসো, বলে উনি হাতটা ধুয়ে বাকি যাদের দিকে তাকিয়ে ইশারা করলেন, যার মানে উনি যাচ্ছেন, তোমরা কষ্ট করে গুছিয়ে নিও। সানজিদা খান ওনার ইশারা বুঝতে পেরে ইশারা করে বুঝলেন ওনাকে যেতে। উনি উঠে চলে যেতে নিলে রাফিদ খাবার মুখে তুলে নিল, প্লেট রেখে বলল, কি বলবে আম্মু? এখানে ওর কথা শেষ না করতে দিয়ে লিমা খান গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আলাদাভাবে বলবো, রুমে এসো, বলে উনি ওনার রুমে চলে গেলেন। উনি চলে যেতে রাফিদ খাবারটা তাড়াতাড়ি করে শেষ করে হাতটা ধুয়ে হাত মুখ মুছে মায়ের দরজা নক করতে লিমা খান বললেন, দরজা খোলাই, তুমি ভেতরে আসো। রাফিদ দরজাটা ঠেলে ভেতরে ঢুকে দেখে তার বাবা সোফার বসে পেপার দেখছেন, মা বিছানা গোছাচ্ছেন। রাফিদ এটা থেকে চুপচাপ দাঁড়াতে লিমা খান বললেন, এখানে বসো। রাফিদ মায়ের কথা বাধ্য ছেলের মতো বিছানায় বসতে লিমা খান ওর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি যদি তোমাকে কিছু বলি আমার কথা শুনবে? রাফিদ মায়ের কথায় ধীরে স্পষ্ট গলায় বলল, তুমি আমার মা হও আম্মু, তুমি একটা কথা বলবে, আমি সেটা রাখবো না, এটা কি হয় মা? তুমি বলো, কি বলবে? লিমা খান ছেলের কথায় মুচকি হেসে পাশে বসে বললেন, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তাই আমি চাই তোমাকে বিয়ে করাতে। তাছাড়া তুমি তো রোদ মামুনিকে ছোটবেলা থেকেই দেখেছো। আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি বলেছেন তুমি রাজি থাকলে ওনার সমস্যা নেই। লিমা খানের সব কথার মাঝে রোদের নামটা শুনে রাফিদ ভ্রু কুঁচকে না বোঝার মতো করে বলল, রোদ মানে? বুঝলাম না, ওর কথা কেন আসছে? তোমার পাশে রোদকে খুব ভালো মানাবে। হোয়াট? এসব কি বলছো তুমি আম্মু? রোদ আর আমার সাথে? নো। এটা বলে মাথাটা এপাশ ওপাশ করলো, যার মানে তার মায়ের কথাটা মেনে নিতে পারছে না। রাফিদ কেমন রিয়াক্ট করতে দেখে লিমা খান ভ্রু কুঁচকে বললেন, কেন, রোদ কি পচে গেছে? তাছাড়া রোদের আম্মুর সাথে আমি কথা বলেছি, এখন তোমার মতামত নিয়ে বাড়ির সবাইকে জানাবো। কিন্তু আম্মু, আমি তো রোদকে ভালোবাসি না, আমি তো জ্যোতিকে ভালোবাসি, তাহলে আমি রোদকে কেন বিয়ে করতে যাব? জানি তো তুমি জ্যোতিকে পছন্দ করো, তাই তো রোদকে বিয়ে করতে বলছি। তুমি জেনেও কেন বলছো আম্মু? কারণ জ্যোতি বিবাহিত। রাফিদ তার মায়ের কথায় বিরক্ত হয়ে কঠিন কণ্ঠে বলল, তোমরা সেই একটা বিয়ে নিয়ে পড়ে আছো যার কোনো মানে হয় না আম্মু। এটা তোমার ধারণা, জ্যোতির সাথে আরিশের একবার বিয়ে হয়েছিল ইসলামিক ভাবে, এখন সে আইনগতভাবেও আরিশের বউ। মানে এটাই, কিছুদিন আগে এক রাতে আরিশ আমাদের সবাইকে ডেকে বিয়ের রেজিস্ট্রি পেপারে জ্যোতিকে সাইন করে নিজেও সাইন করে, তাছাড়া সবাই ওদের সম্পর্ক মেনে নিয়েছে। কিন্তু তুমি এটা জানো না, সেদিন তুমি সেখানে ছিলে না, তাই। রাফিদ তার মায়ের কথায় থমকালো, অতঃপর আনমনেই বিছানায় ধপ করে বসে পড়ে মনে মনে আওড়ালো, না না না, এটা হতে পারে না, আমি মানতে পারবো না, জ্যোতি কিছুতেই আমার থেকে আলাদা হতে পারে না। রাফিদকে আনমনে বিড়বিড় করতে দেখে লিমা খান শ্বাস ছেড়ে বললেন, তুমি কি আমার কথা শুনবে না আব্বু? জ্যোতি জানে বিয়ের কথা? না। রাফিদ ওর মায়ের মুখে না শুনে কিছুটা আশ্বস্ত হয়ে বলল, আম্মু, আমি জ্যোতির সাথে একবার। ওকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে লিমা খান বললেন, তুমি যদি আমার কথা না শোনো, তুমি যদি রোদকে বিয়ে না করো, তাহলে কোনোদিন তুমি আমাকে মা বলে ডাকবে না, বলে মুখটা অন্যদিকে ঘোরালেন। ততক্ষণে মাহমুদ খান ছেলে ও দুজনের কথাই শুনলেন, অতঃপর পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, তুমি রোদকে বিয়ে করো, দেখবে মা বাবার দোয়া, তুমি খুশি হবে। তাছাড়া রোদ মেয়ে হিসেবে অসাধারণ একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা, আমরা কোনোদিন তোমার খারাপ চাইবো না। রাফিদ বাবা মা দুজনকে এক কথা বলতে দেখে আর কিছু বলার ভাষা খুঁজে পেল না, কারণ সে তার বাবা মার বাধ্য সন্তান হওয়ার তাদের মুখের উপর কিছু বলতেও পারছে না, মেনেও নিতে পারছে না। রাফিদ ওভাবে কিছুক্ষণ বসে কিছু না বলে উঠে চলে যেতে নিলে লিমা খান বললে না তো, তোমাদের যা ইচ্ছে, বলে রাফিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, হাত দুটো মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে আসলো। রাফিদর বাবা মাকে কথাটা বলে তো এলো, ও কি রোদকে আদৌ বিয়ে করবে, নাকি মায়ের মুখের দিকে তাকিয়ে নষ্ট হবে দুটো জীবন? ও
আর ও আর এ বিষয়ে নিতে পারছে না, আর না ভাবতে পারছে। কারণ ও জানে ওর বাবা মা, রোদের বাবা মার সাথে এ বিষয়ে কথা বললে তারা হাসি মুখে রাজি হয়ে যাবে। তখন ও না চাইলেও রোদকে বিয়ে করতে হবে। এটা মাথায় আসতে হুট করে আনমনে মুখ থেকে বেরিয়ে এলো, না। এটা বলে উঠে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে পায়চারি করে বিড়বিড় করে আওড়ালো, আমাকে জ্যোতির সাথে আলাদাভাবে কথা বলতে হবে, ওকে বোঝাতে হবে আমি ওকে ভালোবাসি। আর ও তো জানেই না ওর আবার বিয়ে হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ও তো আরিশকে ভয় পায়। ও ওর সাথে কোনোদিন থাকবে না। এবার যদি ওকে বোঝাতে পারি তাহলে বাবা মাকেও বোঝাতে পারবো। তখন হয়তো তারা বুঝবে যদি আমার সাথে থাকবে। তখন আরিশ খাবার প্লেট নিয়ে রুমে আসতে দেখে জ্যোতি বিছানায় নেই। তারপর আশেপাশে তাকাতে তখন জ্যোতি ওয়াশরুমের দরজা খুলে মাত্র বের হয়েছে। আরিশ জ্যোতিকে দেখে দরজাটা ভেতর থেকে লক করে খাবার প্লেটটা নিয়ে বিছানায় বসতে জ্যোতি গুটি গুটি পায়ে কিছু না বলে রুম থেকে কেটে পড়ার দরজা পর্যন্ত যেতে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, বারবার ছাড় দিচ্ছি বলে সবসময় ছেড়ে দেব এটা মনে করিস না, তাই আমাকে রাগাস না। বলে 2 মিনিট বসে অপেক্ষা করতে যদি তখনও ওর সামনে এসে না বসায় খাবার প্লেটটা সামনে থেকে ধাক্কা মেরে রাগে ফুঁসতে ফুঁসতে উঠে জ্যোতির দিকে যেতে নিলে আহম্মিক্স জ্যোতি দৌড়ে এসে লাফ দিয়ে আরিশের গলা জড়িয়ে ঝুলে পড়তে, যার দরুন ওর পা দুটো মাটি থেকে অনেকটা উঁচু হয়ে গেল। তৎক্ষণে আরিশও তাজ্জব হয়। জ্যোতিকে ঝুলে থাকতে দেখে 2 হাতে ওকে আগলে ভ্রুকুচকে বলল, সমস্যা কি, আমাকে না জ্বালালে ভালো লাগে না? তৎক্ষণাৎ জ্যোতি ওভাবে জড়িয়ে থাকা অবস্থায় বলল, হুম, যার মানে তাকে তার না জানালে ভালো লাগে না। আরিশ জ্যোথুর শুনে ওর কানে মধু কামড় দিতে জ্যোতি ওভাবে আরিশের বুকে আরেকটু সিটিয়ে গেল। আরিশ জ্যোতিকে বিছানায় বসিয়ে ওর পাশে বসে গাল দুটো হাতের মধ্যে আবদ্ধ করে সমস্ত মুখমণ্ডলতে একে একে চুমু দিয়ে ঠোঁটে হালকাভাবে চুমু খেয়ে বলল, আমার রুমে, আমার বুকে স্থান তোর। এখানেই তো শুরু, এখানেই সীমাবদ্ধ মৃত্যু পর্যন্ত। বলে খাবারের প্লেটটা সামনে এনে খাবার মেখে জ্যোতির মুখের কাছে ধরতে জ্যোতি ছোট করে হাঁ করে খাবারটা মুখে নিয়ে মনে মনে গম্ভীর পুরুষের দিকে তাকিয়ে বলল, আপনি বলুন আর না বলুন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। বাড়ির কথাই হয়তো সত্যি, কিছু মানুষ ভালোবাসা প্রকাশ করতে জানে না। তবে তাতে কি হয়েছে, আপনি আপনার ভালোবাসার কথা নাই বলতে পারেন, কিন্তু আমি তো আমার ভালোবাসার কথা আপনাকে প্রকাশ করতে পারি। হ্যাঁ, আমি বলবো আমার ভালোবাসার কথা আপনাকে। তারপর না হয় দুজনে এক হওয়া যাবে। ততক্ষণে না হয় আমাকে আরেকটু সময় দেন। সময়টা সকাল 11:22। খানবাড়ির সকলের মুখে হইচই, বড়দের রান্নার বিভিন্ন আইটেম, বাড়ির মেয়েদের গিফট নিয়ে কাড়াকাড়ি, সব মিলিয়ে যে একটা খুশির আমেজ চলছে। সাইফুল খান সে তো একবার এক মেয়ের দিকে তাকাচ্ছে তো আরেকবার আরেক মেয়ের দিকে তাকাচ্ছে। সামনে পাশে পিছনে সবাই গিফটের জন্য গোল হয়ে বসে আছে। উনি এটা দেখে একটা লাগেজ টেনে খুলতে খুলতে সবাইকে উদ্দেশ্য করে বললেন, গিফট কিন্তু সবার জন্য এনেছি, তবে ছোট থেকে বড়দের দেওয়া হবে। এবার সিরিয়াল দাও। ওনার কথা বলতে দেরি, কিন্তু ওদের সত্যি সত্যি লাইন দিতে দেরি হলো না। সাইফুল খান ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মনে হয় তাও মানা যায়, কিন্তু বড় মেয়েগুলো যে এমন করে দেখে উনি আবারও হাসলেন। তারপর ভাবলেন, মেয়েগুলো কেমন বড় হয়েও বাচ্চা বাচ্চা রয়ে গেল। উনি সবার জন্য আনা এক এক করে গিফট সবার হাতে দিয়ে বললেন, রোদাম্মু। হ্যাঁ হ্যাঁ পু, বলো। আমার পাশে বসো। উনি এটা বলতে রোদ ছোট ছোট পায়ে হেঁটে ওনার কাছে বসতে নিলে উনি আবার বললেন, তুমি আমার ছোট ফারি কই? তুমি ছোট ফারি কই? তুমি আমার এই পাশে বসো। আমার ছোট ফারি কই? তুমি আমার এই পাশে বসো। ফারিও বাবার ডেকে দৌড়ে গিয়ে অন্য পাশে বসতে উনি 2 মেয়েকে 2 হাতে আগলে দুজনের মাথায় চুমু খেয়ে বললেন, আমার সোনা মায়েরা ভালো আছে তো? কতদিন পর আমার পাখিদের মুখ দেখলাম। সাইফুল খান মেয়েদেরকে এমন বুকে নিয়ে ভালোবাসতে দেখে মুহূর্তে ভিজে উঠল 2 জোড়া চোখ। আর সেই 2 চোখ জোড়া আর কারো নয়, বরঞ্চ ইভা আর জ্যোতির। আজ তাদের বাবা তাদের মাঝে যদি থাকতো তাহলে সেও এভাবে তাদের আদর করত। সাইফুল খান রোদ ফারিকে আদর দিয়ে যখন ইভাদের ডাকবে
তখন ওদের দিকে তাকাতে দেখে ওদের চোখে পানি। এটা দেখে উনি অবাক হয়ে ওদের ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে ওদের ইশারায় ডেকে বললেন, এদিকে আসো তোমরা মামুনি। উনি ডাকতে ওরা ছোট ছোট পায়ে ওনার কাছে আসতে উনি ওদের বুকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাদের চোখে পানি কেন মা? ওনার কথায় ওরা শুধু মাথা নাড়ল, যা মানে না, এমনিতেই। উনি সব গিফট একে একে সবাইকে বুঝিয়ে দিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেলেন। আজ 5 তারিখ, 7 তারিখ ইভার গায়ে হলুদ, 8 তারিখ মেহেদি অনুষ্ঠান, 9 তারিখ বিয়ে। তাই বিয়ের প্রায় বন্দোবস্ত শুরু হয়ে গেছে। কাকে কি দাওয়াত দেওয়া হবে ভাইয়েরা মিলে প্রায় লিস্ট করে ফেলেছেন। এখন ঘরের কর্ত্রীদের পালা বাকি। ওনাদের বাপের বাড়ির লোকদের কিভাবে কি দাওয়াত দিবেন সেটা ওনাদের ডেকে জিজ্ঞাসা করেছেন। একে একে সবাই সবার আত্মীয় স্বজনদের কথা জানিয়ে যে যার কাজে গেছেন। তখন মাহমুদ খান সবাইকে এক জায়গায় ডেকে বললেন, সেজু ভাই যেহেতু দেশে ফিরছে, তাই তোমাদের সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। মাহমুদ খানকে সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলতে দেখে সবাই গোল হয়ে বসতে উনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বললেন, সেজু ভাই কিংবা বড় ভাই, তোমাদের কোনো আপত্তি না থাকলে রোদ আম্মুকে আমার রাফিদের বউ করতে চাই। কথাটা বলে উনি মুচকি হাসলেন। ওনার কথায় সবাই অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকতে সাইফুল খান বললেন, আলহামদুলিল্লাহ, রাফিদ বাবার মতো ছেলে আমার মেয়ের জন্য পেলে তো কোনো কথাই হবে না। তাছাড়া ওদের সম্পর্কটা হলে ভালোই হবে। কি বলো বড় ভাই? উনিও হেসে কথাটা বললেন। ওনাকে হেসে কথা বলতে দেখে সাফওয়ান খান বললেন, ভাই তো বলেই দিল, তাছাড়া এটাই ভালো, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। তোমরা কি বলো? কর্ত্রীদের দিকে তাকিয়ে কর্ত্রীদের অনুমতি পেয়ে ওনারাও মুচকি হেসে সায় জানিয়ে সবাই মাথা নাড়ল, যার মানে এতে ওনাদের কোনো আপত্তি নেই। মাহমুদ খান সবার হাসি মুখ দেখে রোদের দিকে তাকিয়ে বললেন, রোদাম্মু, তোমার কোনো আপত্তি আছে? রোদ মেজো চাচুর কথায় হাঁসফাঁস করে মায়ের দিকে তাকাতে ওনার করা ইশারায় হ্যাঁ বলতে দেখে রোদ তাড়াতাড়ি করে চোখ নামিয়ে ছোট্ট করে বলল, না, তার কোনো আপত্তি নেই। রাফিদ সিঁড়ি পর্যন্ত আসছিল, তখন সবার কথায় ওখানে দাঁড়িয়ে যায়। কথার শেষে সবার মতামত দেখে পাশাপাশি রোদকেও সহমত দিতে দেখে রাফিদ অস্বস্তি ভঙ্গিতে, ও শিট বলে, যা করার তাড়াতাড়ি করতে হবে বলে রুমে চলে যায়। আরিশও নিচে আসার জন্য করিডোর পর্যন্ত আসছিল। নিচে বড়দের কথায় পাশাপাশি রাফিদকে এভাবে চলে যেতে দেখে বা হাতের বুড়ো আঙুল দাঁত কামড়িয়ে হাসল। তারপর হেসে সিঁড়ি বেয়ে নিচে আসতে সাফওয়ান খান ওকে ডেকে বললেন, তুমি কি গ্যান্টানারকে বিয়ে ইনভাইট করেছিলে? আরিশ বাবারটাকে সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ বলে দিয়েছি, বলেছিলাম আজকে ফ্লাইটে উঠতে, কিন্তু কি ঝামেলার জন্য নাকি আজকে হবে না, কালকে উঠবে। চিন্তা করো না, ওরা হলুদ সন্ধ্যায় এখানেই থাকবে বলে আরিশ সোফা থেকে উঠতে নিলে তৎক্ষণাৎ ওর ফোন বাজায়। পকেট থেকে ফোনটা হাতে নিয়ে দেখে সেখানে বড় করে লেখা, সিজ আরাধ্য আহনাফ সূচি। কলটা দেখে মুচকি হেসে সোফায় বসে কলটা রিসিভ করে বলল, কেমন আছিস সুজি? ওই ব্রো, ভালো আছি। ওই তো ব্রো, ভালো আছি। কেন? আরে আর বলো না তো, কলেজের প্যারায় পাশাপাশি পরীক্ষার চাপ সব মিলিয়ে অতিষ্ঠ প্রায়। আর সুজির কথায় দুঃখ প্রকাশ করে বলল, আহারে সুজির কি কষ্ট। সুজি বুঝতে পারে আরিশ দুঃখ প্রকাশ করার নামে যে মজা নিচ্ছে, তাই ভ্রুকুচি করে বলল, ব্রো তুই আর মজা নিস না, আর আমাকে একদম সুজি বলবি না। আমি সত্যি বলছি, অনেক প্যারায় আছি। কি অবাক হচ্ছেন তো? সুজি কলেজ পড়ুয়া মেয়ে হয়ে আরিশকে তুই করে বলল কেন? তাহলে শোনেন, এই দুজন খালাতো ভাই বোন সম্পর্কটাই এমন। কতক্ষণ তুমিতেই থাকবে, কতক্ষণ তুইতে। সুজি মেয়ে হিসেবে খুবই ভালো, ও মিশুক। কিছুদিন আগে ওর অসুস্থ বাবা মারা গেছেন, সে শোক কাটিয়ে এখন যে একটু স্বাভাবিক হয়েছে, এটাই অনেক। আরিশ সুচির কষ্টময় কথা শুনে বলল, আমি দেশে ফিরলাম, খালামণি আসলো, তুই আসলি না কেন? ওরে ভাই, আসতে তো চেয়েছিলাম, একটু সমস্যার জন্য আসতে পারিনি। আরিশকে কারোর সাথে হেসে হেসে কথা বলতে দেখে যদি ভ্রু কুচকে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নেমে ওর পাশে দাঁড়াতে আরিশ আর চোখে ওকে একবার দেখেই
কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হেসে ওকে শুনিয়ে শুনিয়ে বলল, তোমাকে খুব মিস করছি সোনা, তুমি আসবে কবে সেটা বললো তো। সূচি আরিশের এহেন কথায় অবাকের চরম পর্যায়ে পৌঁছে দ্রুত ভঙ্গিতে বলল, এই ভাই তোমার কি হয়েছে, এমন ভাবে কথা বলছো কেন? আরিশ সূচিকে বোকা মনে যেতে দেখে ফোনটা মুখের সামনে এনে হোল্ড করে টেক্সট লিখে পাঠালো, আমার মৌচাক তোর সাথে কথা বলতে দেখে ভ্রুকুচকে তাকিয়ে আছে, তাই তাকে আর একটু খেপানোর জন্য। সূচি মেসেজটা পড়ে মুচকি হেসে মনে মনে বলল, পাগল। মুখে বলল, আচ্ছা শোনো ভাই, আজ তো হবে না, কাল ছুটি নিয়ে পরশু গায়ে হলুদ সন্ধ্যায় থাকবো। আচ্ছা বলে ফোনটা রেখে যুথিকে দেখাও না দেখার মতো করে উঠে চলে যেতে নিলে যুথি কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আরিশ ভাই। আরিশ ঠিকই ভেবেছিল তার বোকা মৌচাক এখন তাকে পিছু ডাকবে, সেজন্য প্রস্তুতি নিয়েই দাঁড়িয়েছিল। ডাক পেতে পেছন ঘুরে যুথির মুখের কাছাকাছি মুখ এনে বলল, ডান ভ্রু জাগিয়ে। যুথি আরিশকে এত কাছ থেকে লক্ষ্য করে তার মুখের দিকে একটু তাকিয়ে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে ঢোক গিলে নিঃশ্বাস নিতে নিতে ভাবল, তার শখের পুরুষ দেখতে কি মারাত্মক। উফ। আরিশ যুথিকে চোখ বন্ধ করে নিতে দেখে আশপাশটা তাকালো, অতঃপর টুপ করে গালে একটা চুমু খেয়ে বলল, ডাকলি কেন? যুথি আরিশের চুমু খেয়ে তাড়াতাড়ি করে চোখটা খুলে আশপাশটা তাকাতে দেখে না, কেউ তাদের দিকে তাকিয়ে নেই। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিশের দিকে তাকিয়ে বলল, কথা ছিল। আরিশ বসার ঘরে সবার দিকে একবার দেখল, কেউ কাজ করছে তো কেউ মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে। এটা দেখে আরিশ উঠ করে যুথিকে কোলে তুলে নিয়ে বাইরের দিকে যেতে নিলে যুথি নামতে চেয়ে বলল, আরে আরে কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? আরিশ যুথির কথায় কোনো জবাব না দিয়ে সোজা গার্ডেনের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকে যুথির কপালে চুমু খেয়ে বলল, কি কথা এখন বল, নামান আমাকে। আরিশ যুথিকে আস্তে করে দাঁড় করাতে যুথি মুখ দিয়ে ফুয়ের মতো শ্বাস ছেড়ে বলল, আমার কিছু জিনিস লাগবে। কি লাগবে? আপনাকে বলা যাবে না। তাহলে কিভাবে দিব? ভ্রু কুঁচকে। সে আমি নিয়ে নিব। কিভাবে? আপনি একটু আগে বলে এলেন না আমি যে আপনার অনুপস্থিতিতে বাইরে না বের হই, তাই আপনার কাছ থেকে অনুমতি নিতে এলাম। আপনি শুধু বাইরে যাওয়ার পারমিশন দেন। আপনি শুধু বাইরে যাওয়ার জন্য পারমিশন দেন? নো, গম্ভীর কণ্ঠে। প্লিজ, আমি তো বলতে গিয়েও থেমে যাই। যদি কি থেমে যেতে দেখে আরিশর ওকে কাছে টেনে বলল, টাকা লাগবে? না না, টাকা লাগবে না, আমার কাছে অনেক টাকা আছে। শুধু আপনি। কত টাকা আছে? অনেক আছে। তাহলে আমাকে দে। তাকে কেন দিব? তুই না বললি অনেক আছে? আছেই তো। তাহলে সেখান থেকে আমাকে কিছু দে। না, আপনাকে দিব না, কিন্তু আমার যে লাগবে। আরে আপনার তো অনেক টাকা আছে, আমার টাকা নিয়ে কি করবেন? আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে, আমাকে টাকা দিতে হবে। না, দিব না। ওকে, না দিলে একটা শর্ত আছে। কি শর্ত? কণ্ঠটা ছোট্ট করে, আমাকে চুমু খাও। আরিশ কথাটা বলতে যুথি চোখ দুটো বন্ধ করে ঠোঁট দুটো চুমুর মতো করে আরিশের দিকে করতে আরিশের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে তাকাতে দেখে আরিশ ঠিক আগের মতো দাঁড়িয়ে। এটা দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, নড়ছেন না কেন? চুমু খাবে তুই, আমি কেন নেব? আরে আমি তো আপনার থেকে শর্ট, আপনাকে কি নাগাল পাবো? আমি কি জানি, হয়তো টাকা দিবি নয়তো চুমু খাবি। যুথি বুঝতে পারে আরিশ ইচ্ছা করে এমন করছে, তাইও আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে অবয়ব দুপা পিছিয়ে গিয়ে দৌড়ে আরিশের গলায় ঝুলে চুমু খাওয়ার চেষ্টায় করতে এবারও ব্যর্থ হলো, কারণ আরিশ ইচ্ছে করে মুখটা সোজা করে রেখেছে যেন যুথি চুমু খেতে না পারে। যুথি অনেক চেষ্টা করে চুমু খেতে না পেরে হাল ছেড়ে আরিশের গলায় মুখ লুকাতে আরিশ ওকে দুহাতে আবদ্ধ করে ডাকতে ও আরিশের দিকে তাকাতে আরিশ মুচকি হেসে ওর ঠোঁটে ঠোঁট মিলালো। এমন যে দুজন কতক্ষণ ছিল হয়তো দুজনের কারো জানা নেই। হঠাৎ ফাটির কথায় তাদের ধ্যান ভাঙল। হায় রে কি ভালোবাসা, বাগানে বসে
টাইটানিক মুভির সিন করছে। ফারির কথায় জুথি আরিশের থেকে সরতে চাইলেও আরিশ তাকে সরতে না দিয়ে নিজের মন মতো কিছুক্ষণ থেকে ছেড়ে ফারির দিকে তাকিয়ে পড়ল। বাগানে এসেও শান্তি নেই। অনেক বড় হয়ে গেছিস, দাঁড়া তোরও একটা বিয়ের ব্যবস্থা করছি। আরে বিয়া আমার কপালে নাই বলে ফিক করে হেসে দিল। যদি আরিশের কাছ থেকে একটু সরে ফারির কাছে দাঁড়িয়ে বলল, আমি কি যাব? আরিশ তার প্রিয়সীর দিক একবার তাকালো, তারপর কিছু একটা ভেবে বলল, ওকে, তবে আয়ান সাথে নিয়ে যাবে। ঠিক আছে, আয়ান ভাইয়াকে সাথে নিতে আমাদের কোনো সমস্যা নেই। ওকে। আরিশকে ওকে বলতে দেখে যদি খুশি হয়ে আরিশকে হুট করে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ। আমি বের হচ্ছি, আমার ফ্রিতে লেট হবে। ঠিক মতো খেয়ে নিস। আরিশ চলে যেতে জ্যোতি ফারি জ্যোতির কাঁধে হাত দিয়ে খুশি মনে বাড়িতে ঢুকতে ঢুকতে ফারি বলল, অবশেষে পূর্ণতা পাবে, আশা রাখছি, বাকিটা আল্লাহর উপর। বলে দুই বোন আয়ানের রুমে গিয়ে দেখে আয়ান এখনো ঘুমিয়ে। এটা দেখে একে অপরের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বিরক্ত হয়ে আয়ানের শরীর থেকে কাঁথাটা টেনে সরিয়ে দুজনে চিল্লিয়ে বলল, আয়ান ভাই আর কত ঘুমাবে, এবার তো ওঠো, নিচে তানিশা এসেছে। বলে ঠোঁট কামড়ে হাসলো। আয়ান দুই বোনের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে পাশাপাশি তানিশার কথা শুনে সাথে সাথে ঘুমো ঘুমো চোখ নিয়ে লাফ দিয়ে বিছানায় বসে বলল, কি হয়েছে বনু, আর সত্যি তানিশা এসেছে? না, তোমাকে মিথ্যা বলে উঠালাম, আমার ইমোশন। বলে ঠোঁট ভেটকালো। আয়ানকে ঠোঁট ভেটকাতে দেখে ফারি ভ্রু কুচকে বলল, আয়ান ভাই, তুমি তানিশার কথা শুনে এত খুশি হলে কেন? আরে তুই জানিস না, আয়ান ভাই তো তানিশাকে পছন্দ করে। হাই আল্লাহ, একে একে সবাই সেটেল হচ্ছে, আমার পছন্দের বিদেশিগুলা কবে আসবে? হায় রে, এমন পোলা মনে হয় আসবেও না, আমার কি বিয়েও হবে না? বলে দুঃখ প্রকাশ করতে জ্যোতি আয়ানের মুখের এক্সপ্রেশন দেখে পিক করে হেসে উঠল। তারপর জ্যোতি আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমাকে কালকে কি বলেছিলাম? আমি তো বললাম ভাই পারমিশন দিলে নিয়ে যাব, উনি পারমিশন দিয়েছেন, এখন তো চলো। আচ্ছা তাহলে তোরা রেডি হ, আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি। আচ্ছা। যদি ফারি আয়নের কথাই রেডি হওয়ার জন্য যে যার রুমে যেতে যেতে ফারি নিজের কথা ভেবে উপরের দিকে তাকিয়ে বলল, আমার কপালটা এমন কেন? আমার প্রিয় কল্পনার পুরুষ তুমি কবে আসবে? আমার মতো এই হতভাগীকে তোমার করবে কবে? বলে গেয়ে উঠল, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। গানটা গাইতে গাইতে ফারি দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেল। বসার ঘরে যে যার কাছের রুমে যেতে যেতে থেকে গেল মেহেজাবিন খান। যদি উনি নিজের কাজেই থাকছেন। স্বামী ফিরেছে আজ দীর্ঘ 4 মাস পর। তার নিজেরই হাতে স্বামীর জন্য ব্ল্যাক কফি বানাচ্ছেন। এই টাইমে উনি এটা খুবই পছন্দ করেন, তাই সাইফুল খানও স্ত্রীর খোঁজে রান্নাঘরে আসতে ওনাকে একলা পেয়ে পিছু থেকে জড়িয়ে বললেন, কই জামাই দেশে ফিরেছে, তাকে একটু আদর সহগ করবে, তা না করে রান্নাঘরে ঘুষুর ঘুষুর করছে। স্বামীর কথায় বেশ লজ্জা পান মেহেজাবিন খান। তারপর বললেন, এই বুড়ো বয়সে তোমার আদর চাই তাই না? স্ত্রীর এহেন কথায় মুখ বাঁকিয়ে শক্ত চলে বললেন, আমি একদম বুড়ো হইনি, আমি এখনো তাগড়া যুবক। বিশ্বাস না হলে রুমে চলো, প্রুফ দিয়ে দিব। মেহেজাবিন খান স্বামীরকে মুখ বাঁকিয়ে কথা বলতে দেখে বললেন, 2 মেয়ের বাবা হয়ে আসছে উনি নাকি তাগড়া যুবক। সাইফুল খান স্ত্রীর কথায় আশপাশটা দেখলেন, তারপর ওনাকে কাছে টেনে কোলে তুলে রুমে গেলেন। কড়া রোদ, বেলা প্রায় দুপুর 2:22 ঘরে। মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে আয়ান। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, তাকে এক প্রকার বাধ্য করে মার্কেটের বাইরে দাঁড় করিয়ে জ্যোতি ফারি ভিতরে গেছে প্রায় 1 ঘন্টা হতে চলল। এখনো তাদের কেনাকাটা শেষ হয়ে বাইরে আসার নাম নেই। যদিও আয়ান যেতে চেয়েছিল, কিন্তু জ্যোতি কোনোভাবে আয়ানকে ভিতরে নিতে রাজি নয়। তাই সে তখন থেকে বাইরে অপেক্ষা করছে। এমন কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে আয়ান দেখে ফারি জ্যোতি কতগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে হাসি খুশি মুখে বের হয়ে আসছে। এটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আয়ান এগিয়ে গিয়ে বলল, মেয়েদের নিয়ে এই জন্যই বের হতে হয় না, অবশেষে তোমরা বের হলে।
আয়ান ভাই, এমন করছো কেন? একটু মার্কেটেই তো নিয়ে এলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে রোদের ভিতর বাইরে দাঁড় করে নিজেরা ভেতরে এসির বাতাস খাচ্ছেন আর বড় বড় কথা বলছেন। বিশ্বাস করো আর কখনো বড় বড় কথা বলবো না। একদম মেপে মেপে ছোট ছোট কথা বলবো, মুচকি মুচকি হেসে। আয়ান যুথিকে মুচকি মুচকি হাসতে দেখে তেড়ে এসে বলল, তবে রে তুই দাঁড়া। তাকে আর পায় কে? এক হাতে ব্যাগ নিয়ে অন্য হাতে ফাড়ির হাত চেপে রাস্তায় ভোঁদৌড়। ওদের দৌড়াতে দেখে আয়ান থামতে চেয়ে বলল, বনু এভাবে দৌড়াস না, আমি কিছু বলবো না। ব্যাস, আয়ানের এতটুকু কথাই দুজনেই থেমে গেল। তারপর ঘুরে যুথি আয়ানের দিকে তাকিয়ে বলল, আইসক্রিম শপে নিয়ে চলো। আচ্ছা চল, টাকা কিন্তু তুমি দিবে। ওকে। তিন ভাই বোন আইসক্রিম শপে আইসক্রিম খেয়ে তবেই বাড়ি ফিরল। যুথি ফাড়ি বাড়ি ফিরে জিনিসগুলো যুথি জমি রেখে ফাড়ির দিকে তাকিয়ে বলল, সবকিছু নিয়ে তো এলাম, এবার সবকিছু ভালোই ভালোই হবে তো ইনশাল্লাহ। এতটুকু বলে থেমে ফাড়ি আবার বলল, এখন একটা লম্বা শাওয়ার নিতে হবে। বই না, আমি গেলাম। বলে ফাড়ি যেতে নিলে যুথি ওকে থামিয়ে বলল, আচ্ছা ফাড়ি, তুই তো অনেক গভীরে চিন্তা করে পদক্ষেপ নিস। আমি জানি আমি ম্যাচিওর নই, বারবার ভুল করি। আমার থেকে অনেক ম্যাচিওর তুই। আমার পথে পদে ভুল হলে তুই সেটা শুধরিয়ে দিতি। কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে সেটা তুই আমাকে বলে দিতি। কিন্তু একটা বিষয় তুই লক্ষ্য করলি না? আমিও প্রথমে ভাবিনি, তবে একদিন হঠাৎ মনে হলো, তাই অনেক ভেবেচিন্তে মিলালাম। ফাড়ি যুথির হেয়ালি কথা কপাল কুঁচকে ভ্যা করে বলল, ও তার মানে তোর ঘটে বুদ্ধি হয়েছে? ফাড়ি, আমি সিরিয়াস। যুথিকে সত্যি সত্যি সিরিয়াস হতে দেখে ফাড়িও নড়েছিল স্বাভাবিক হয়ে ওর কাছে এসে কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে বোন? আচ্ছা ফাড়ি, সেদিন রাত্রিবেলা ঘটনা তোর খানিকটা খটকা লাগেনি? কোন রাত্রিবেলা? আরে ওই দিন যেদিন আমি আর তুই গল্প করছিলাম, এমন সময় উনি আরিশ ভাই আমাদের নিচে ডেকেছিলেন। তো জ্যোতি ফাড়ির থেকে একটু সরে নিঃশ্বাস ফেলে বলল, দেখ, সেদিন উনি ডাকলো, আমি গেলাম। উনি ওনার পাশে বসতে বলল, আমি বসলাম। তারপর উনি সর্বপ্রথম আমাকে আংটি গিফট দিলেন। তারপর মুহূর্তে উনি নিজের আংটি না পরে আমার থেকে আংটি পরলেন। তারপর পেপার সাইন করালেন, নিজেও করলেন। তারপর আমাকে কথার পেঁচে ফেলে 4 বার কবুল বলালেন। আমি কবুল বলতে উনি আলহামদুলিল্লাহ বলে নিজেও 3 বার কবুল বলে আমাকে চলে আসতে বললেন। আমরা চলে এলাম। আবার সেদিন ওখানে সবাই উপস্থিত ছিল। বিষয়টা কেমন লাগলো না? বাড়ির জ্যোতির কথায় এবার অনেকটা সিরিয়াস ভঙ্গিমা নিয়ে ভাবতে ভাবতে বলল, আসলেই তো, এভাবে তো ভেবে দেখিনি। জ্যোতিকে বলতে দেখে ফাড়ি উত্তেজিত ভঙ্গিমায় বিছানায় বসে ঝাঁক মিলিয়ে বলল, প্রথমে আংটি বদল মানে এঙ্গেজমেন্ট, তারপর পেপার সাইন মানে রেজিস্ট্রি পেপার, তারপর কবুল মানে বিয়ে সম্পূর্ণ। আরে বাহ, ইউনিক বিয়ে হয়ে গেল না? এটা তো মাত্র আমাদের ধারণা, আমরা তো শিওর নই। ফাড়ি জ্যোতির কথায় মুখটা বেজার করে নেতিয়ে পড়ে বলল, সেটাও ঠিক। জ্যোতি ফাড়ির কাছে বসতে বসতে মুখটা ছোট করে বলল, জানিস ফাড়ি, ওই দিন রাত থেকে উনি কিন্তু আমাকে ওনার রুমেই রেখেছেন। উনি দেশে ফিরে আমাকে অনেকবার ছুঁয়েছেন, তবে ওই দিনের পর থেকে ওনার ছোঁয়াগুলো কেমন গভীর মনে হতো। কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে উনি কখনোই স্বীকার করেন না, বরং বলেছেন উনি নাকি আমাকে ভালোবাসেন না। তোকে যেভাবে বললাম আগে সেভাবে কর, দেখবি ভাই স্বীকার না করে থাকতেই পারবে না। যুথি কোনো উত্তর করলো না, শুধু নিঃশ্বাস ছাড়লো। যুথিকে চুপচাপ থাকতে দেখে ফাড়ি বলল, প্রপোজটা করবি কবে? ভাবছি আপুর মেহেদি অনুষ্ঠানের দিন। কালকে গায়ে হলুদের দিন, প্রচুর ঝামেলা থাকবে। পরশু মেহেদি, ওই দিন একটু কম, তাই ওই দিন করলে ভালো হবে। খানবাড়ির বিয়েতে রাজকীয় হবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি নতুন আত্মীয় আসবেন বলে গেস্ট আপ্যায়নের জন্য সাফওয়ান খান বিশেষভাবে আয়োজন করেছেন। বিয়ে বলে প্রথমবার গ্যান্টানার আরিশ দেশে ফেরার উনি আসবেন, তাই ওনাদের জন্য আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। পাশাপাশি গায়ে হলুদের সব আয়োজন শেষ।
বাড়িতে প্রায় দাওয়াতের মানুষ চলে এসেছে। সাফওয়ান খান সবটা পরিচালনা করে সোফায় বসতে আরিশ শার্টের হাতাও লক করতে করতে সিঁড়ি বেয়ে নিচে আসতে উনি ক্লান্ত শরীরে ওনার কাছে ডাকলেন। আরিশ ওনার ডাকে সোফায় বসতে বলল, তাড়াতাড়ি বলো আব্বু, বাবা এয়ারপোর্টে চলে এসেছে। ও, উনি এসে গেছেন? আমিও এটাই জিজ্ঞাসা করব। তাহলে তুমি তাড়াতাড়ি ওনাকে নিয়ে আসো। বলে আরিশ চলে গেল। খানবাড়ি জুড়ে মেহমানের আবির্ভাব। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। কর্তিরা গ্যান্টানার ওনার ফ্যামিলি আসবে বলে রান্নার একে একে আইটেম সাজাচ্ছেন। এমন সময় আরিশ ওনাদের নিয়ে বাড়ি ঢুকে মামা বলে ডাক্তার সানজিদা খান বসার ঘরে আসলেন। এসে ওনাদের বিনয়ের সাথে সোফায় বসিয়ে খাবার দাবারের আপ্যায়ন করলেন। এমন সময় মনি এসে ওনাদের পাশে বসতে ফট করে বলে ফেলল, এই ভাইয়াটা দেখতে এমন কেন? আর এত সুন্দর গায়ের রং, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মনির এমন কথায় লুচিয়ান মাথা চুলকে আরিশের দিকে তাকিয়ে বলল, ভাই, এই ময়ে কি বলছ? অমর তো লজ্জা লাগছ। আরিশ লুচিয়ানের বাংলা শুনে ওর মাথায় চাপড় মেরে বলল, ছোট, তোর বাংলা তুই রুমে গিয়ে বলিস, নয়তো আমার কচি কাঁচা ভাই বোন এখনই বেহুশ হয়ে যাবে। লুচিয়ান আরিশের কথায় বেশ লজ্জা পেল। তারপর রুক্ষ কণ্ঠে বলল, একদম তোমার থেকেও ভালো বাংলা বলবো, যখন বলবি তখন। ওদের কথার মধ্যে জুতি ফাড়ি দ্রুত পায়ে রেডি হয়ে ওদের লক্ষ্য না করে বসার ঘরে পেরিয়ে বাইরে যেতে নিলে তৎক্ষণাৎ আরিশ পিছু ডেকে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? জ্যোতি আরিশের গম্ভীর কণ্ঠ পেয়ে তৎক্ষণাৎ পিছু করে বলল, আপনি না বাইরে গিয়েছিলেন? তোকে কিছু জিজ্ঞাসা করেছি। জ্যোতি আরিশের পরপর গম্ভীর কণ্ঠ বলা কথায় মিনমিন করে বলল, আসলে তানিশাকে নিয়ে আসতে যাচ্ছিলাম। তোকে যেতে হবে না, আমি আয়ানকে পাঠাচ্ছি। আরিশ গম্ভীর কণ্ঠে কথাটা বলতে জ্যোতি রুমের দিকে যেতে নিয়ে দাঁড়িয়ে যায়। সোফায় বসে থাকা মানুষগুলো দেখে ওনাদের দেখে মুচকি এসে কাছে গিয়ে বলল, আরে তোমরা সেই দিনের ওই আন্টি আঙ্কেলগুলো না? জ্যোতিকে দেখে ইন্ডিয়া টাইমে হাতের ইশারায় ওনার কাছে ডাকতে জ্যোতি ছোট ছোট পায়ে ওনার কাছে গিয়ে বসতে উনি জ্যোতিকে বুকে জড়িয়ে কপালে চুমু খেয়ে বললেন, বাহ, আমার মা কি তো দেখতে তো মাশাআল্লাহ। ওনাদের কথার মধ্যে লুসিয়ান বাহার ঢুকিয়ে ওর বিখ্যাত বাংলায় বলল, অলে এ তো অসাধারণ বাঙালি মেয়ে তো, বলে মুচকি হাসলো। ওর এমন বাংলা কথায় জ্যোতি আরিশের দিকে তাকাতে ধ্যান ভাঙে ভারীর উচ্ছ্বাসের শব্দে। লুসিয়ানের এমন বাংলা কথায় ভারী ঠিক করে হেসে দিতে তৎক্ষণাৎ লুসিয়ান দৃষ্টি ঘুরিয়ে ওর দিকে তাকালো। তারপর দুজনের চোখাচোখি হতে দুজনে চোখ সরিয়ে নিল। লুসিয়ান বেশ লজ্জা পেল। শেষেমেশে কিনা একটা মেয়ে ওর বাংলা বলতে হাসলো। তবে লুসিয়ান আর চোখে কাঁদিকে কয়েকবার পর্যবেক্ষণ করলো। লম্বা চুল, হলুদ ফর্সা, শরীর সরু না, চিকন গোলাপি রাঙা দুটো ঠোঁট, মন করা হাসি, সব মিলিয়ে যেন কয়েকবার আর চোখে দেখলো। তৎক্ষণাৎ ভারী কৌশল বিনিময় করার জন্য ওনাদের কাছে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আপনারা কেমন আছেন? ফাইন আম্মু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো আম্মু, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। ওনাদের সাথে সবার বেশ কিছুক্ষণ কথা হতে ওনাদের খাবারটা খাইয়ে বিশ্রাম নিয়ে সাফওয়ান খান রুমে নিয়ে গেলেন। এমন সময় হাসি মুখে হাই বলতে বলতে বাড়ি ঢুকলো সুচি। আরিশ সুচিকে ঢুকতে দেখে রুমের দিকে যেতে নিয়েও জায়গায় দাঁড়িয়ে যায়। সুচি এগিয়ে এসে আরিশকে হাঁক করতে নিলে তৎক্ষণাৎ জ্যোতি আরিশের সামনে এসে দুহাতে আরিশকে পেছন চেপে ভুরুজকে বলল, মুখে কথা বলতে পারো না, জড়িয়ে ধরতে হবে কেন? আরে আমার ভাই, আমি জড়িয়ে ধরতে পারবো না? বোকা বনে যে। না, কেন? আমি বলেছি তাই।